প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দুটি পর্বে সমাস বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা 5টি সমাস নিয়ে আলোচনা করব। এই 5টি সমাস হলো দ্বিগু, অব্যয়ীভাব, অলপ সমাস, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি সমাসের পার্থক্য নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং বেল আইকনে অল অপশনে ক্লিক করে রাখতে, যাতে পরবর্তী আলোচনাগুলো তোমরা সহজে পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তো চলো যাওয়া যাক আজকের আলোচনায়। সমাস আলোচনার শেষ পর্বের প্রথমে যে সমাসটি আলোচনা করব সেটি হলো দ্বিগু সমাস। দ্বিগু নিজেও একটি সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য করলে হবে দ্বি অর্থাৎ দুই, গো যা বিকারে গু সমান দ্বিগু অর্থাৎ দুই গরুর সমাহার। তাই দ্বিগু সমাসের উদাহরণ হল দ্বিগু। অন্য একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করা যাক। নবরত্নের সমাহার, নবরত্ন। এই উদাহরণে পূর্বপদ নব একটি সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদ রত্ন একটি বিশেষ্য পদ এবং ব্যাসবাক্যে সমাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে পরপদ রত্ন শব্দের অর্থ প্রাধান্য পেয়েছে। সুতরাং এই আলোচনা থেকে দুটো বৈশিষ্ট্য পেলাম। এক, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য। দুই, সমস্ত পদে সমষ্টি অর্থ প্রকাশিত হয়েছে। সুতরাং দ্বিগু সমাসের সংজ্ঞায় আমরা বলতে পারি, যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে উত্তরপদ বিশেষ্য পদের সমাস হয় এবং সমস্ত পদে সমষ্টি অর্থ প্রকাশিত হয়, তাকে দ্বিগু সমাস বলে। এবার আসি দ্বিগু সমাসের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনায়। দ্বিগু সমাস দু প্রকার, যথা তদ্ধিতার্থক দ্বিগু এবং সমাহার দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু সমাসের ব্যবহার খুব কম রয়েছে। যেমন 1 কড়ির বিনিময়ে কেনা, 1 কড়ি। 5 কড়ির বিনিময়ে কেনা, 5 কড়ি। সমাহার দ্বিগু, যে দ্বিগু সমাসে সমাহার যোগে ব্যাসবাক্য হয়ে থাকে তাকে সমাহার দ্বিগু বলে। যেমন তে মাথার সমাহার, তে মাথা। পঞ্চবটের সমাহার, পঞ্চবটি। 10 দিশের সমাহার, 10 দিশ ইত্যাদি। এবার আসি অব্যয়ীভাব সমাসের আলোচনায়। অধিকাংশ ব্যাকরণ বইতে এই সমাসটির ভুলভাল সংজ্ঞা দেওয়া থাকে। আমরা ছাত্রাবস্থায় এটি পড়েছিলাম। মাঝখানে প্রায় 1 দশক এই সমাসটি বই থেকে তুলে নেওয়া হয়। এর বদলে এটিকে উপসর্গ তৎপুরুষ সমাসের পর্যায়ে ফেলা হয়। এখন আবার এটিকে সিলেবাসে স্বতন্ত্রভাবে দেখানো হচ্ছে, কারণ উপসর্গ তৎপুরুষ ও অব্যয়ীভাব সমাসের সমাসবদ্ধ পদটি দেখতে প্রায় একই রকম, কিন্তু সেটা হলেও ব্যাসবাক্যে পার্থক্য রয়েছে। দুটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করছি। প্রথমটি প্রতি যে পক্ষ, প্রতিপক্ষ। এটি উপসর্গ তৎপুরুষ সমাস। এখানে ব্যাসবাক্যের প্রথমে রয়েছে উপসর্গ প্রতি এবং সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। দ্বিতীয় উদাহরণটি কুলের বিপরীত প্রতিকূল। এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এখানে পরপদ বিপরীত একটি অব্যয়। সমাসবদ্ধ পদে অব্যয়পদটি নেই, কিন্তু এতে অব্যয়ের ভাব বজায় রেখেছে প্রতি নামক একটি উপসর্গ যুক্ত হয়ে। সেই কারণে একে অনেকে উপসর্গ তৎপুরুষ সমাস বলতে চান।
যা হোক, অব্যয়ীভাব সমাসের সংজ্ঞায় আমরা বলতে পারি যে সমাসের ব্যাসবাক্যে পূর্বপদ অনব্যয় কিন্তু পরপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদে পূর্বপদের অর্থ প্রাধান্য পেলেও অব্যয়ের ভাবটি সূক্ষ্মভাবে বজায় থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অর্থানুসারে অব্যয়ীভাব সমাস বিভিন্ন শ্রেণীর হতে পারে, যেমন সীমা ও ব্যক্তি অর্থে, যেমন বাল্য হতে আবাল্য, যোগ্যতা অর্থে, যেমন ধ্যানের যোগ্য অনুধ্যান, সামীপ্য অর্থে, যেমন কুলের সমীপে উপকূল, অভাব অর্থে, যেমন ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, সাদৃশ্য অর্থে, যেমন নদীর সদৃশ উপনদী। প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলে রাখি, এই সমাসে একই উপসর্গ বিভিন্ন অব্যয়ের পরিবর্তে আসতে পারে, যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, নদীর সদৃশ উপনদী। এখানে সমীপে ও সদৃশ আলাদা অব্যয়ের জন্য সমাসবদ্ধ পদে একই উপসর্গ উপ চলে এসেছে। আবার উল্টোটাও হতে পারে, যেমন মিলের অভাব গরমিল, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। এখানে একই অব্যয় পদ অভাব, অথচ সমস্ত পদে আলাদা আলাদা উপসর্গ গড় এবং দূর চলে এসেছে। তাই তোমাদের বলে রাখছি, এই সমাসের দৃষ্টান্তগুলো তোমাদের মনে রাখার জন্য অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এবার আসছি অলোপ সমাসের আলোচনায়। অলোপ সমাস আলাদা কোনো সমাস নয়, তবু বিশেষ বৈশিষ্ট্যের জন্য এরকম নামকরণ। সমাসগুলোতে সাধারণভাবে পূর্বপদের বিভক্তি লোপ পায়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। মূলত 3টি সমাসের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। তাই অলোপ সমাস 3 প্রকারের। প্রথমত, অলোপ তৎপুরুষ। উদাহরণ দিয়ে সমাসগুলি আলোচনা করছি। হাতে কাটা, হাতে কাটা, এটি মূলত করণ তৎপুরুষের ছদ্ম রূপ, অর্থাৎ হাত দ্বারা কাটা বলা যেত, তা না বলে বলা হলো হাতে কাটা, এবং সমাসবদ্ধ পদে এই বিভক্তির লোপ পেল না, তাই এটি অলোপ করণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে বিভক্তির লোপ পায় না তাকে অলোপ তৎপুরুষ বলে। অলোপ তৎপুরুষ বিভিন্ন প্রকারের হতে পারে। এবার আসি অলোপ দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায়। দুটো উদাহরণ নিচ্ছি। সাপে ও নেউলে, সাপে নেউলে, বনে ও বাদারে, বনে বাদারে। এই দ্বন্দ্ব সমাস দুটিতেও বিভক্তি এ লোপ পায়নি। তাহলে অলোপ দ্বন্দ্বের সংজ্ঞায় বলতে পারি, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ বা পূর্বপদ পরপদ উভয় থেকেই বিভক্তি লোপ পায় না তাকে অলোপ দ্বন্দ্ব সমাস বলে। এবার আসি 3 নম্বর অর্থাৎ শেষ অলোপ সমাসে, অর্থাৎ অলোপ বহুব্রীহি সমাস। একটি উদাহরণ দিয়ে বিষয়টি আলোচনা করছি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। এখানে পূর্বপদ হাতে থেকে এ বিভক্তি লোপ পায়নি সমাসবদ্ধ পদে। সুতরাং অলোপ বহুব্রীহির সংজ্ঞায় আমরা বলতে পারি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না তাকে অলোপ বহুব্রীহি সমাস বলে। এবার আসি আরেকটি সমাসের আলোচনায়, বাক্যাশ্রয়ী সমাস।
প্রথমে দুটি উদাহরণ নিচ্ছি। এক, যা ইচ্ছে তাই, যাচ্ছে তাই। বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা। এখানে লক্ষ্য করো, ব্যাসবাক্য দুটি আসলে একটি বাক্যের মতো বা বাক্যাংশের মতো। সমাসবদ্ধ পদে গোটা পদটিকেই আশ্রয় করে অর্থ প্রকাশ করা হয়েছে, তাই এটি বাক্যাশ্রয়ী সমাস। তাই সংজ্ঞায় বলতে পারি, বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। আরেকটি সমাসের আলোচনায় আসছি, নিত্য সমাস। এই সমাসটি আলোচনার আগে দুটি উদাহরণ নেওয়া যাক। গ্রামান্তর। দেখো, এই শব্দটিকে ব্যাসবাক্য করা যাচ্ছে না। এখানে গ্রামের অন্তর বললে অর্থ পরিস্ফুট হয় না। ব্যাসবাক্য করতে চাইলে বলতে হচ্ছে অন্য গ্রাম, তবেই অর্থ পাওয়া যাচ্ছে। আবার আরেকটি উদাহরণ নিচ্ছি। ধরো, এটি জ্ঞান মাত্র। জ্ঞানের মাত্র বললে কোনো অর্থ প্রকাশ করা যায় না, বলতে হবে কেবল জ্ঞান। তাহলে কি দেখা যাচ্ছে? এই সমাসবদ্ধ পদগুলোর ব্যাসবাক্য হয় না, আর ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্য নিতে হয়। সংজ্ঞায় বলতে পারি, যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। এবার আসি কয়েকটি পার্থক্য আলোচনায়, যা পরীক্ষায় বারবার এসে থাকে। একটি করে পার্থক্য জানলেই চলবে, কারণ এখানে 1 নম্বর থাকে। প্রথমে আসি না তৎপুরুষ ও না বহুব্রীহি সমাসের পার্থক্য নিয়ে আলোচনায়। না তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, যেমন নয় এক, অনেক, নয় ঐক্য, অনৈক্য। আবার না বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, যেমন নেই তল যার, অতল মানে সমুদ্র, নেই সীমা যার, অসীম। এবার আসি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস ও দ্বিগু সমাসের পার্থক্য আলোচনায়। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, তৃতীয় একটি অর্থ নির্দেশ করা হয়, যেমন 10 আনন যার, দশানন, যার মাধ্যমে 10 বা আনন কাউকে বোঝাচ্ছে না, তৃতীয় একটি অর্থ রাবণকে নির্দেশ করা হচ্ছে। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং সমষ্টি বোঝায়, যেমন 10 দিশের সমাহার, দশদিশ। এবার আসি আরেকটি পার্থক্যে, উপমান ও উপমিত কর্মধারয়। উপমান কর্মধারয় সমাসে উপমেয় থাকে না, পরিবর্তে উপমানের একটি সাধারণ ধর্ম থাকে, যেমন লৌহের ন্যায় কঠিন, লৌহ কঠিন। এখানে লৌহ উপমান আর কঠিন তার সাধারণ ধর্ম বা কাঠিন্য। উপমিত কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমান দুটোই থাকে, যেমন চন্দ্রের ন্যায় বদন, চন্দ্রবদন। এখানে চন্দ্র উপমান, বদন উপমেয়। প্রিয় শিক্ষার্থী, আজ এই ছিল সমাজ বিষয়ে আলোচনার শেষ পর্ব। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। আমি চাইব যে তোমরা প্রত্যেকটি ভিডিও অন্তত একবার বা দুবার রিওয়াইন্ড করে দেখে নিতে, তাহলে হয়তো আরও ক্লিয়ার বুঝতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।